আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। সামনে কিন্তু আমাদের কঠিন সময়, আরও বেশি সাবধান হতে হবে। যথাযথভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা নিজেরাও মেনে চলবে এবং আশেপাশে সবাইকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয় অর্জনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। ঠাকুরগাঁও সরকারি কলেজে 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন জাহান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও। আজ আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা হলো কোষ বিভাজন। কোষ বিভাজন, তার আগে আমরা অবশ্যই জানি যে কোষ কাকে বলে। জীবদেহের গঠন এবং কার্যকারিতার এককে বলা হয় কোষ। যে কোষ, একটি কোষ তার বৃদ্ধি এবং পরিস্ফুটন শুরু হয় তার বিভাজন এবং তার বৃদ্ধির উপর। একটি জীব সৃষ্টি হয় একটি মাত্র কোষ থেকে এবং জীবদেহের তোমার যে জীবদেহের যে বৃদ্ধি হবে, হ্যাঁ, এবং এটার জন্য তার মৌলিক এবং অত্যাবশ্যকীয় বিষয় হলো তার কোষ বিভাজন। এবং কোষ বিভাজন না হলে তাদের বংশবিস্তার হবে না এবং তাদের দৈহিক বৃদ্ধি হবে না। তাই কোষ বিভাজন, যে আমাদের কোষ বিভাজন তাহলে কাকে বলবে? যে যখন একটি কোষ বিভিন্ন উপায়ে দুইটি কোষ অথবা চারটি কোষে বিভাজিত হয় তখন সেটাকে বলা হয় কোষ বিভাজন। এবং এই কোষ বিভাজন যে সামুদ্রিক স্যালামান্ডার কোষে বৈজ্ঞানিক ওয়াল্টার উনি হচ্ছেন যে ফ্লেমিং প্রথমে এটা লক্ষ্য করেন কোষ বিভাজন। তারপরে যে এখানে কোষ বিভাজনের মধ্যে যে একটি কোষ বিভাজিত হয়ে সেটা কি হবে, দুটো বা চারটি কোষে পরিণত হবে। তো এই যে কোষটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে তাকে বলা হবে মাতৃকোষ, এবং যে দুটো এবং চারটি কোষ সৃষ্টি হবে সেগুলোকে বলা হবে অপত্য কোষ। কোষ বিভাজন সাধারণত তিন প্রকার। একটি হলো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণী কোষ বিভাজন, আর 3 নম্বর হলো মায়োসিস বা মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখন যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ যে এটা এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটি হলো যে এটি কোনো জটিলতা ছাড়াই একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়, সেটাকে বলা হবে অ্যামাইটোসিস। এবং অ্যামাইটোসিসে এবং সেখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, যে একটি কোষ এখানে থাকলো, এটা প্রথমে কি হবে যে এখানে নিউক্লিয়াসটি প্রথমে লম্বালম্বি ভাবে এটা বিভক্ত হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এখানে বাইরে সাইটোপ্লাজমটিও হয়ে এইখানে একটু ডাম্বেল শেপ হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে মাঝখানে একটু চিকন হবে আর দুই পাশে হচ্ছে মোটা হবে, এবং এইভাবে পরবর্তীতে দুইটি নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে
দুইটি অপত্য কোষে পরিণত হবে। অর্থাৎ যে অ্যামাটোসিস কোষ বিভাজন যে তাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কোনো জটিলতা ছাড়াই তারা দুইটি অপত্য কোষে পরিণত হবে, সেটাকে বলা হবে অ্যামাটোসিস। এবং এই অ্যামাটোসিসের যে গুরুত্ব বা তাৎপর্য, যে এককোষী জীবে যে অ্যামাটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই কোষ বিভাজনটা হয়ে থাকে এবং অ্যামাটোসিসের এই প্রক্রিয়ার ফলে একটু উন্নত কোষ বিভাজনের সূচনা হয়ে থাকে এবং এককোষী জীবের জন্য এটা একটা ফলপ্রসূ কোষ বিভাজন প্রক্রিয়া। তারপরে আসি আমরা মাইটোসিস বা সমীকরণে কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস, অর্থাৎ যে এটাকে যে আমরা অ্যামাটোসিসটা হলো প্রত্যক্ষ কোষ বিভাজন। কোষ বিভাজন দুইভাবে, একটা সরাসরি ভাবে হয় আর আরেকটা হলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ অনেক জটিলতা অতিক্রম করে হয়। যেটা সরাসরি হয় সেটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, আর যেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু জটিলতা অতিক্রম করে হয় সেটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। তো অ্যামাটোসিসটি ছিল প্রত্যক্ষ কোষ বিভাজন, আর মাইটোসিস এবং মায়োসিস এই দুটো হলো পরোক্ষ কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলা হবে? যে এটি একটি জটিল ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হবে এবং যার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ হবে এবং তাদের নিউক্লিয়াস সাইটোপ্লাজম ক্রোমোজোমের বিভাজন একবার করে হবে এবং তাদের দেহকোষে হবে। অপত্য কোষগুলির গুণাগুণ সম্পূর্ণ মাতৃকোষের অনুরূপ হবে। সেই ধরনের কোষ বিভাজনকে বলা হবে মাইটোসিস কোষ বিভাজন। এবং এই যে মাইটোসিস কোষ বিভাজন, যে মেইনলি কিন্তু কোষ বিভাজনের অর্থই হলো নিউক্লিয়াসের বিভাজন, এবং মাইটোসিসে যে বিভাজনটা হয় সেটা নিউক্লিয়াসে হয়ে থাকে এবং স্লাইকার উনি নিউক্লিয়াসে এই বিভাজনকে নাম দিলেন ক্যারিওকাইনেসিস। আর ফ্লেমিং পরবর্তীতে এই মাইটোসিস কোষ বিভাজন, এই ক্যারিওকাইনেসিসকে মাইটোসিস কোষ বিভাজনে আখ্যায়িত করেন। তো মাইটোসিস কোষ বিভাজনে তাহলে কি দাঁড়ালো? তার বৈশিষ্ট্য হলো যে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হবে, তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকবে এবং তাদের গুণাগুণ মাতৃকোষের মতো হবে এবং তাদের আকার আকৃতি কিন্তু মাতৃকোষে অনুরূপ হবে এবং তাদের দেহ কোষে এই কোষ বিভাজনটি হয়ে থাকে। এখন এই মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? যে সাধারণত দেখা যায় যে উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনটি হয়ে থাকে এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দেখা যায় অনেক কোষ আছে যেখানে কোষ বিভাজন হয় না। যেমন হলো যে প্রাণী কোষের মধ্যে স্নায়ু কোষ, পেশি কোষ, লোহিত কোষ, সেখানে কিন্তু বিভাজন হয় না। আবার উদ্ভিদের স্থায়ী কোষ আছে যেখানে হচ্ছে বিভাজন হয় না। আবার কতগুলো কোষ আছে যেগুলো একটু সুবিধা পেলে বা একটু কাছাকাছি আসলেই তারা বিভাজিত হয়, যেমন হচ্ছে ভাজক টিস্যু, তারপরে হচ্ছে মূল, কাণ্ডের বহিঃস্থ অঞ্চল, শীর্ষস্থ মুকুল, কাক্ষিক মুকুল, সেইগুলোতে হচ্ছে কোষ বিভাজন হয়ে থাকে। এবং এই কোষ বিভাজনের বৈশিষ্ট্য তাহলে কিন্তু সংজ্ঞার মধ্যেই কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো এসে যাচ্ছে। যেমন 1 নাম্বার, একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে তাদের একবার বিভাজন হবে, ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অনুরূপ হবে এবং মাতৃকোষের যে গুণাগুণগুলো আছে সেগুলো হচ্ছে অপত্য কোষে থাকবে এবং এরা উন্নত জীবে, এই মাইটোসিস কোষ বিভাজন উন্নত জীবে সংগঠিত হয়ে থাকবে। এরপর মাইটোসিসের মধ্যে তারপর আসি আমরা কোষ চক্র।
কোষ চক্র, যে এখানে দেখো একটা ছবি এঁকে রেখেছি তোমাদের এখানে, যে কোষ চক্র যে মাইটোসিস যখন হয় দেখা যায় যে একটি যে বর্ধিষ্ণু কোষে, হ্যাঁ, কোষের জীবন শুরু হয় মাতৃকোষের বিভাজনের মাধ্যমে এবং এই শেষ হয় সে নিজে বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ কোষ সৃষ্টি, তারপরে তার বৃদ্ধি এবং তার বিভাজন, এই তিনটা মিলে এই তিনটা একটা চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ কোষ সৃষ্টি হবে, বৃদ্ধি হবে এবং বিভাজন হবে, এটা চক্রাকারে ঘুরতে থাকে, তখন সেই চক্রকে বলা হয় কোষ চক্র। এবং হাওয়ার্ড ও পেল এই চক্রকে কোষ চক্র বলে আখ্যায়িত করেন দেখে তাদের নাম অনুসারেও কিন্তু এই চক্রকে হাওয়ার্ড বা পেল চক্র, কোষ চক্র বলা হয়ে থাকে। এখানে যে এই কোষ চক্রের মধ্যে দেখা যায় কোষ চক্রকে দুটা ধাপে ভাগ করা হয়। একটা হলো ইন্টারফেস ধাপ, আরেকটা হলো এম ফেজ। একটা হলো ইন্টারফেস, আরেকটা হলো এম ফেজ। এম ফেজ অর্থাৎ মাইটোসিস বা মিওটিক ফেজ। এখানে যে এই যে কোষ চক্রের মধ্যে তাহলে কি দাঁড়ালো, যে কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এটা যখন চক্রাকারে হয় তখন সেটাকে বলা হয় কোষ চক্র। এবং এটা প্রস্তাব দেন হাওয়ার্ড এবং পেল, এবং তাদের নাম অনুসারে এটাকে হাওয়ার্ড বা পেলকে কোষ চক্র বলা হয়ে থাকে। এবং এই কোষ চক্রের মধ্যে যে কোষ চক্রটি একটা জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয় এবং এখানে দুটা ধাপে হয়, একটা হলো ইন্টারফেস আর একটা হলো এম ফেজ, অর্থাৎ মাইটিক বা মাইটোসিস ফেজ। এই দুই ফেজে এই কোষ চক্রটি সংগঠিত হয়ে থাকে। এবং এখানে বলেছি যে এই চক্রটা একটা জেনেটিক প্রোগ্রামের মাধ্যমে এই কোষ চক্রটা চলতে থাকে। এবং এখানে দেখা যায় যে তার আভ্যন্তরীণ এবং বহিস্থ কিছু উদ্দীপক থাকে, এবং এখানে দেখা যায় যে আভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে সাইক্লিন, CDK এবং তার বাহ্যিক উদ্দীপক কিছু হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এখানে কাজ করে থাকে। তো এখানে হচ্ছে যে ইন্টারফেস, যে আমরা কি বলেছি যে কোষ চক্র দুটো ধাপে হবে, একটা হলো ইন্টারফেস আর একটা হলো এম ফেজ। তো ইন্টারফেস হলো যে এখানে দেখা যায় যে সময়ের মধ্যে 90 থেকে 95% সময় হচ্ছে এই ইন্টারফেসে ব্যয় হয়ে থাকে। এবং এই ইন্টারফেসের মধ্যে যে দুটো কোষ বিভাজন, যখন পরপর দুইবার কোষ বিভাজিত হবে তার মাঝখানে যে সময়টা থাকে সেটাকে বলা হয় ইন্টারফেস। অর্থাৎ কোষ যখন বিভাজিত হবে তার আগে তার কিছু প্রস্তুতিমূলক একটা ধাপ থাকে, সেই প্রস্তুতিমূলক ধাপটাকে বলা হয় ইন্টারফেস। এবং এই ইন্টারফেসে 90 থেকে 95% সময় এখানে লাগে। এবং এই ইন্টারফেসের মধ্যে তিনটা উপধাপে ভাগ করা হয়। একটা হলো G1 বা গ্যাপ 1 ফেজ, 2 নম্বর হলো S বা সিনথেসিস ফেজ, 3 নম্বর হলো G2 ফেজ, আর তারপর হলো M ফেজ। এখানে 95 থাকে ইন্টারফেসে, আর মাত্র 5 থেকে 10 ভাগ হচ্ছে এই এম ফেজে সেই সময়টা যায়। তো এখানে হচ্ছে যে এই যে প্রথমে G1 অর্থাৎ গ্যাপ 1 ফেজের মধ্যে কি হয়, যে যখন কোষগুলো অর্থাৎ ইন্টারফেসে যে কোষগুলো যে বিভাজিত হবে সেখানে তাদের
অনেক কিছু কাজ হয়ে থাকে এবং দেখা যায় যে নিউক্লিয়াসে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়ে থাকে, যার জন্য সেই নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এবং এখানে হলো সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন, যেটা সিটিকে অর্থাৎ তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, হ্যাঁ, এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে। এবং এই ইন্টারফেসের মধ্যে যখন আসলে আমার G1, দেখা গেল যে কোষগুলো দেখা যায় অসংখ্য কোষ হচ্ছে ইন্টারফেসে থাকে, অনেক কোষ থাকে, কিন্তু যখন কোষ বিভাজনে বা মাইটোসিসে এই এম ফেসে চলে যায় তখন মাত্র অল্প সংখ্যক কোষ থাকে। প্রথমে এই G1 তারা নির্ধারণ করবে কোন কোষগুলো বিভাজিত হবে, সেখানে কিন্তু তারা প্রথম সিলেকশনটা করে যে কোন কোন কোষ হচ্ছে এখানে বিভাজিত হতে পারে। এবং সেই জায়গায় যে সেখানে তোমার সাইক্লিন সিডিকে তৈরি হয়, তারপরে সেখানে সিডিকেটা হচ্ছে ফসফোরাইলেশনে অংশগ্রহণ করে। আবার এখানে দেখা যায় ডিএনএ আরএনএ রেপ্লিকেশনের যে উপাদানগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি হয়ে থাকে। এবং এই জায়গায় সময় লাগে যে 30 থেকে 40 ভাগ সময় হচ্ছে এই G1 বা গ্যাপ 1 উপধাপে ব্যয় হয়। তারপরে আসে এস বা সিনথেসিস, এখানে ডিএনএ সিনথেসিসও বলা হয় এই উপধাপকে। এবং এখানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় এবং দেখা যায় যে এখানে হিস্টোন নামক একটা প্রোটিনও এখানে সংশ্লেষ হয়ে থাকে। তাহলে কি হলো যে ইন্টারফেসে 3টা উপধাপ, একটা হলো G1 বা গ্যাপ 1 ফেজ, তারপর হচ্ছে এস বা সিনথেসিস ফেজ, আর হলো G2 ফেজ। তো এখানে G1 এ আমাদের হলো যেখানে কারা কারা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে, এখানে কিন্তু প্রথমে সেটা সিলেকশন হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন সিডিকে সঙ্গে একটা যৌগ তৈরি করে, এবং এখানে ডিএনএ এবং আরএনএ রেপ্লিকেশনের যে উপাদানগুলো সেইগুলো কিন্তু এখানে সৃষ্টি হয়। এবং এখানে সময় লাগে কতটুকু? 30 থেকে 40 ভাগ সময়। তারপরে চলে আসবে দ্বিতীয় উপধাপ এস বা সিনথেসিস, এটাকে ডিএনএ সংশ্লেষ বলা হয়ে থাকে। এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় এবং হিস্টোন নামক এক ধরনের প্রোটিন এখানে সংশ্লেষ হয়ে থাকে। তারপরে হলো G2 উপধাপ বা গ্যাপ 2 ধাপ, যে এখানে হচ্ছে দেখা যাবে যে এখানেও কিন্তু আবার কিছু এই ধাপেও কিন্তু কিছু কোষ থেকে যেতে পারে যারা কোষ বিভাজন অংশগ্রহণ করবে না। এখানে হলে যে এই ধাপের মধ্যে মাইক্রোটিউবুলস গঠনকারী উপাদান সংশ্লেষ হবে, যেগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে স্পিন্ডল ফাইবার তৈরি করবে। এবং এখানে সেন্ট্রোজোম বিভাজিত হয়ে 2টি সেন্ট্রোজোমে পরিণত হয়, এবং এই সেন্ট্রোজোম কিন্তু কি করে, এই সেন্ট্রোজোম হচ্ছে পরবর্তীতে এই স্পিন্ডল ফাইবার তৈরিতে একটা মাইক্রোটিউবুলস তৈরি করার একটা উপাদান তৈরি করে। এবং এখানে যখন G2 তে গ্যাপ 2 উপধাপের মধ্যে যে কোষগুলো পরবর্তী ধাপে অর্থাৎ এম ফেজে যাবে, সেখানে কিন্তু দেখা যায় যে তাদের যাওয়ার আগে MPF ম্যাচুরেশন প্রসেস প্রোডাক্টিভ তোমার ফ্যাক্টর, হ্যাঁ, ম্যাচুরেশন প্রসেসিং ফ্যাক্টর তৈরি প্রোটিনের সঙ্গে তাকে যুক্ত হয়ে তবে তাকে এম ফেজে যেতে হবে। তো এখানে কিন্তু সময় লাগে 10 থেকে 20 ভাগ। এবং এই যে ইন্টারফেস ধাপের মধ্যে অসংখ্য কোষ থাকে, এবং এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়, অর্থাৎ 90 থেকে 95 ভাগ সময় এখানে ব্যয় হয় এবং অসংখ্য কোষ থাকে। কিন্তু যখন তারা এই G2 থেকে এম ফেজে চলে যাবে তখন কিন্তু অল্প সংখ্যক থাকে, মানে এখানেও
প্রথমে একটা ছাঁকনি হবে G1 এ যে কোন কোন কোষ তারা বিভাজনে অংশগ্রহণ করবে, সেখানে কিন্তু একটা ফার্স্ট সিলেকশন হয়ে যায়। এরপরও দেখা যায় G2 তে এসেও আবার কিছু কোষ তারা আর বিভাজনে অংশগ্রহণ করতে পারে না। আর এখানে G1 এ যে কোষগুলো বিভাজিত হতে পারে না তারা দেখা যায় যে 1 সপ্তাহ, 1 বছর বা আমৃত্যু পর্যন্ত ওই G1 এ থেকে যায়। আর G2 এর মধ্যে G2 উপধাপের মধ্যে যে কটা থাকলো ওইটা কিন্তু ওখানেই থেকে গেল। তাহলে এখানে যে ম্যাচুরেশন প্রসেসিং ফ্যাক্টরটা এখানে কিন্তু এক ধরনের প্রোটিন, সেটাতে কিন্তু যখন তারা এম ফেজে যাবে তখন কিন্তু তাদেরকে এটার সঙ্গে যুক্ত হতে হবে। এখানে আমার লাগলো কত 10 থেকে 20 ভাগ মাত্র সময় লাগলো। তারপরে চলে আসবে এম ফেজ, অর্থাৎ কোষ চক্র কিন্তু আমার ইন্টারফেজ এবং এম ফেজ মিলে। এবং এই যে এম ফেজ, এইখানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে, পুনর্গঠন হবে এবং সাইটোপ্লাজম যে নতুন গঠনকারী যে অপত্য কোষগুলো হলো সেখানে তারা গমন করবে, তারপরে কোষ ঝিল্লি হবে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর তৈরি হবে, এইভাবে দুটো অপত্য কোষে পরিণত হবে। এবং এই যে এম ফেজ বা মাইটোসিস কোষ বিভাজন, এখানে মাত্র 5 থেকে 10 ভাগ সময় লাগবে। এবং এই যে এম ফেজে অর্থাৎ মাইটোটিক কোষ বিভাজন, এখানে কিন্তু কি হবে যে এই জায়গায় কিন্তু এখানে দুই জায়গায়, অর্থাৎ শুরুতে আমি বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ কোষ বিভাজন বলতে কিন্তু মেইনলি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় এবং নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবং এখানে যে মাইটোসিসে এখানে দেখা যায় দুইটা ভাগে হয়, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। এবং এই ক্যারিওকাইনেসিসে মাইটোসিসে এসে 5টা ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিসটি হয় এবং সেই ধাপগুলো কি, একটা হলো প্রোফেজ, 2 নম্বর হলো প্রোমেটাফেজ, 3 নম্বর হলো মেটাফেজ, 4 নম্বর হলো এনাফেজ আর 5 নম্বর হলো টেলোফেজ। তারপরে সেটা ক্যারিওকাইনেসিস হওয়ার পরে তারা সাইটোকাইনেসিসে চলে যাবে, অর্থাৎ সাইটোপ্লাজমে তাদের বিভাজন হবে। তো এখানে হচ্ছে তাহলে আমাদের এটা কি দাঁড়ালো যে আমাদের কোষ বিভাজন, যে কোষ হচ্ছে বিভাজিত হয়ে যখন 2 বা 4টে কোষে পরিণত হবে, বিভক্ত হয়ে, সেটাকে বলা হবে কোষ বিভাজন। এবং এই কোষ বিভাজন 3টা ভাগে বিভক্ত, একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস বা মিওসিস। যে এখানে অ্যামাইটোসিসটা হলো কি, যে একটা কোষ কোনো জটিলতা ছাড়া নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়ে যাবে, তারপরে যদি মাথায় গিয়ে একটু ডাবমেট শেপ হয়ে তারপর আস্তে আস্তে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সাইটোপ্লাজমটি প্রাচীর দিকে একদম একটা গর্ত সিস্টেম, যেটা অপত্য কোষে পরিণত হবে। এটা সরাসরি হয়, যার জন্য প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আর মাইটোসিস বা সমকরণ, অর্থাৎ আমরা দেখলাম জানলাম যে মাইটোসিসে হলো একটা কোষ থেকে 2টো কোষে পরিণত হবে, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ হবে, তাদের গুণাগুণগুলো মাতৃকোষের সমান হবে এবং তাদের দেহকোষে হবে এবং এরা সাধারণত উন্নত জীবে এই কোষ বিভাজন হয়ে থাকে। তো যেহেতু এদের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, এই জন্য সেটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। আর পরবর্তীতে এটা নেক্সটে আসবো আমরা পরবর্তী ক্লাসে। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যেই আমরা দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হচ্ছে এবং এই মাইটোসিস কোষ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো ঠিক সংজ্ঞার মধ্যে যেগুলো এসেছে সেইগুলোই তাদের বৈশিষ্ট্য হচ্ছে। এবং এই মাইটোসিসের পরে আমরা আসছি কোষ চক্র। যে কোষ চক্রটা হচ্ছে কি, যে আমরা দেখলাম যে কোষ চক্রটা যে একটা বর্ধিষ্ণু কোষ, জীবের যে জীবন সেটা শুরু হবে যে তার মাতৃকোষের বিভাজনের মাধ্যমে, আর শেষ হবে সে নিজে বিভাজিত হয়ে যখন অপত্য কোষে সৃষ্টি করবে। অর্থাৎ কোষ চক্র হলো কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই 3টা যখন চক্রাকারে চলবে
তখন সেটাকে বলা হবে কোষ চক্র। এবং এই কোষ চক্র যে হাওয়ার্ড এবং পেট এটাকে এই কোষ চক্র আখ্যায়িত করে এবং তার নাম অনুসারেও কিন্তু এটাকে বলা হয় হাওয়ার্ড ও পেটের কোষ চক্র। এবং এই কোষ চক্রের মধ্যে যে তার দুটা ধাপ আছে, হ্যাঁ, একটা হলো ইন্টারফেস আর একটা হলো এমফেস। কিন্তু আমি আবার রিপিট করছি। তো এখানে দুটা ধাপের মধ্যে আর এখানে দেখা যায় যে কোষ চক্র মানবদেহের মধ্যে কিন্তু প্রায় 24 ঘন্টা লেগে যায়, আর পক্ষান্তরে ইস্টে মাত্র 90 মিনিট লাগে। তো এখানে কোষ চক্রের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিন্তু 23 ঘন্টা ইন্টারফেসেই চলে যায়, মাত্র 1 ঘন্টা যাচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে। এবং এই কোষ চক্রটা কি বলছি আমি, যে এটা একটা জেনেটিক প্রোগ্রাম এটাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং এদের কিছু আভ্যন্তরীণ এবং বহিস্থ কিছু উদ্দীপক থাকে, যেমন আভ্যন্তরীণ হিসেবে তোমার সাইক্লিন সিডিকে, আর বহিস্থ উদ্দীপক হচ্ছে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। এরপরে ইন্টারফেসের মধ্যে আমরা দেখলাম তিনটা উপধাপে G1, S এবং G2, অর্থাৎ গ্যাপ 1 সিনথেসিস, G2, তারপরে এটা হওয়ার পরে এমফেস। এবং এমফেসের মধ্যে যে এরপরে মাইটোসিস কোষ বিভাজনটি কি হবে, দুটো ভাগে, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। এবং ক্যারিওকাইনেসিসটা হলো নিউক্লিয়াসের যে বিভাজন হবে সেটাকে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন হবে সেটাকে বলা হবে সাইটোকাইনেসিস। এবং এর পরবর্তীতে যে মাইটোসিসের মধ্যে যে ক্যারিওকাইনেসিসের মধ্যে বললাম যে 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। তারপর এটা শেষ হওয়ার পরে তারা সাইটোপ্লাজমে বিভাজিত হবে। তো এখানে হচ্ছে যে এই যে কি বলেন যে ইন্টারফেস বা কোষ চক্রের বা ইন্টারফেসের যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, বা এর তাৎপর্যটা কি, যে এখানে যেমন আমরা দেখেছি যে অ্যামাইটোসিসে যে এটা একটা এককোষী জীবের জন্য একটা ফলপ্রসূ একটা পদ্ধতি এবং এখান থেকে একটা উন্নত কোষ বিভাজনের উৎপত্তি লাভ করে। আর ইন্টারফেসের মধ্যে দেখা যায় যে এই ইন্টারফেসের মধ্যে যে এখানে যে আমাদের ডিএনএ আরএনএ রেপ্লিকেশন হলো এবং এখানে প্রোটিন প্রচুর শক্তি তৈরি হলো, হ্যাঁ, এই জিনিসগুলো ইন্টারফেসের মধ্যে হচ্ছে। এবং এই জায়গায় যে কোন কোষ বিভাজিত হবে সেটা আমাদের G1 এ নির্ধারিত হয়ে যাচ্ছে। আবার তারপর সেখান থেকে যখন G2-তে আসলো, এখানেও কিন্তু আরেকটা ছাঁকনি হিসেবে ব্যবহৃত হয়ে আবার সেখান থেকে চলে গেল মাইটোসিসে। অর্থাৎ যে এই যে কোষ বিভাজনের মধ্যে যে প্রস্তুতিমূলক যে ধাপটা আমাদের ইন্টারফেস, সেখানে কিন্তু আমাদের 90 থেকে 95 ভাগ এখানেই চলে গেল। মানে তোমরা যেমন তোমরা বা আমরা যখন আমরা কোথাও যাই তখন কি করি, যে একটা প্রস্তুত হই, যে কলেজে আসছি, যে কলেজে আসার জন্য আমি রেডি হব, ভাত খাবো, হ্যাঁ, তারপর আমি আসবো, সেটা যে প্রস্তুত হচ্ছে, সেই ঠিক ইন্টারফেসটাও কিন্তু কোষ বিভাজনে একটা প্রস্তুতিমূলক ধাপ। অর্থাৎ একটা কোষ ইন্টারফেস হবে, আবার এমফেস হবে, আবার ইন্টারফেস হবে, আবার হচ্ছে এমফেস হবে। এইভাবে কিন্তু কোষ চক্রটা চলতে থাকবে। এইভাবে কোষ চক্রের মধ্যে ইন্টারফেস এবং এমফেস থাকলো। এমফেসের মধ্যে যেটা থাকবে নেক্সট ক্লাসে তোমাদের এই মাইটোসিসের পরে, যে মাইটোসিসের মধ্যে যেখানে আমরা ক্যারিওকাইনেসিস বললাম যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপ হচ্ছে আমাদের আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেটা ক্যারিওকাইনেসিসের মধ্যে যখন নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়ে যাবে তারপর তখন সাইটোপ্লাজমের বিভাজন হবে। এবং এখানে দেখা যায় যে ইন্টারফেস এবং এমফেসের মধ্যে যে কিছু পার্থক্য আছে। যে ইন্টারফেসটা হয় কোথায়, যে ইন্টারফেসটা হচ্ছে এবং এখানে ইন্টারফেসের মধ্যে তোমার 90 থেকে 95 ভাগ সময় লাগে, আর এমফেসে হচ্ছে মাত্র 5 থেকে 10 ভাগ সময় লাগে। আর ইন্টারফেসটা হলো কোষ বিভাজনের একটা প্রস্তুতিমূলক ধাপ, আর এমফেস হচ্ছে এখানে কোষ বিভাজনের ধাপ। এবং ইন্টারফেসে ক্রোমাটিড হিসেবে থাকে, আর এমফেসে এসে সেটা কিন্তু ক্রোমোজোমে রূপান্তরিত হয়।
তাহলে এই পুরো কোষ বিভাজনের মধ্যে আমরা তাহলে কি শিখলাম, যে 1 নম্বর হলো যে কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজন কত প্রকার, এবং এই কোষ বিভাজনের মধ্যে ইন্টারফেস অ্যামাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কিভাবে হচ্ছে তার তাৎপর্য, তারপর হলো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এবং এর মধ্যে হচ্ছে কোষ চক্র, এবং এই কোষ চক্রের মধ্যে দুটো ধাপ আছে, একটা ইন্টারফেস একটা এমফেস। আবার ইন্টারফেসের মধ্যে আবার 3টা উপধাপ আছে, একটা G1, একটা S এবং একটা হলো G2, তারপর হলো এমফেস। এইটুকুর মধ্যে এখন আজকের যে কোষ বিভাজনের মধ্যে আজকে আমাদের এইটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারোকাইনেসিসটা থাকলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এইটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা জানাবে, ইনশাল্লাহ সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা ধারে ধারে এটা পড়বে, যে ধাপে ধাপে যেটুকু বলেছি সেটুকু সেইভাবে তোমরা পড়লে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকে তোমাদের এই চ্যাপ্টারে এই পর্যন্তই থাকলো। আগামীকালে নিশ্চয়ই আবার দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।